কিন্তু আমরা সমাজে নারীদের অধিকার প্রতিষ্ঠায় সবার সমমর্যাদা নিশ্চিত করতে চাই, যাতে চাকরি বাকরি ক্ষেত্রে সবাই অধিকার পায়। কিন্তু অবশ্যই আমাদের একটি ইসলামিক বিধিবিধান রয়েছে কোরআনের মধ্যে থেকেই। কোরআনে যেভাবে বলা হয়েছে ওইভাবে আমরা পর্দার সহিত কোরআনের যে নিয়ম নীতি রয়েছে এই বিষয়গুলো ইনশাল্লাহ বাস্তবায়ন করতে চাই। কিন্তু সম অধিকারের নামে যারা বিভিন্ন জায়গায় আমাদের কোরআন থেকে ব্যাহত করতে চায়, আমরা ওই সম অধিকারে বিশ্বাসী না। আমরা এমন অধিকারে বিশ্বাসী যেখানে হলো নারীরা যেই কষ্টগুলো করে থাকে সেই কষ্টগুলোর প্রত্যেকটি কাজের মর্যাদা তাদেরকে দেওয়া হবে। আইয়ামে জাহিলিয়াতের যুগে কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করত তাদেরকে হলো প্রথিত করা হতো, অর্থাৎ কবরস্থ করা হতো ছোটবেলায়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে নারীদের সেই মর্যাদা প্রতিষ্ঠা করলেন, বললে এটা করা যাবে না। এবং ইসলামের মধ্যে বিবি খাদিজা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অনেক নারী রয়েছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যারা পুরো বিশ্বের নেতৃত্ব দিয়েছেন। এবং যে নেতৃত্বটা দিয়েছেন, যাকে বলা হয়ে থাকে উম্মুল মুমিনাত, অর্থাৎ যত মুমিনাত নারী রয়েছে তাদের প্রধান মা। তো আমাদের ইসলামে সবাইকে অধিকার দেওয়া হয়েছে। এখন দেখেছি যে আমাদের চেয়ে অন্যরা খুব অধিকার নিয়ে ব্যস্ত। তো আমরা তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো যে ইসলামে যেইটুকু অধিকার দেওয়া হয়েছে নারীরা, সেই ক্ষেত্রে নারীরা ইসলাম মেনে তাদের অধিকার নিশ্চিত করবে এবং সর্বোচ্চ তাদেরকে অধিকার দেওয়া হয়েছে। এবং আমাদের যারা মা রয়েছেন, বিশেষত আমি বিবাহিত, আমার বাচ্চা যখন জন্মগ্রহণ করেছে আমি এই হসপিটালেও ডাক্তার দেখাতে এসেছিলাম। 10 মাস 10 দিন যেভাবে আপনারা আমাদেরকে কষ্ট করে লালন পালন করেছেন এবং মৃত্যুর আগ পর্যন্ত লালন পালন করে থাকেন, সন্তান মায়ের কাছে সন্তান। এরপরে হলো চাকরি ম্যানেজ করেন, ঘর গুছিয়ে থাকেন, সব কিছুর পরও নারীদের নিয়ে বাংলাদেশে একটি হীন ষড়যন্ত্র হচ্ছে। আপনারা সেই মহিয়াসী নারীগণ যারা আমরা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম, ওই সময়ে যখন আন্দোলন স্থিমিত হয়ে গিয়েছিল তখন আপনারা এগিয়ে এসেছেন, কেউ খিচুড়ি নিয়ে, কেউ রাজপথে আন্দোলনে নেমে এসেছিলেন এবং আপনাদের কারণে আন্দোলনটা আবার এই নতুন ব্যাগে শুরু হয়েছিল এবং অবশেষে আপনাদের কারণে আন্দোলন সাকসেসফুল হয়েছিল। শুধু তাই নয়, যখন ওই গণ অভ্যুত্থানের পরে বিভিন্ন জায়গায় ডাকাতি হচ্ছিল, তো আমরা গলিতে গলিতে মিছিল করতেছিলাম ডাকাতদের বিরুদ্ধে। রাতের বেলা এক আন্টি ডাকলো যে তোমরা তো খাওয়া দাওয়া করো নাই, আসো তোমাদেরকে খিচুড়ি খাওয়াচ্ছি। তো এভাবে হলো রাত জেগে জেগে রান্না করেছেন আপনারা, আমাদেরকে পরামর্শ দিয়েছেন, সঠিক পথ দেখিয়েছেন। তো এই জন্য আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ এবং মৃত্যুর আগ পর্যন্ত কৃতজ্ঞ। এবং আমাদেরকে দোয়া শিখিয়ে দেওয়া হয়েছে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমরা সেই দোয়াই করব, কারণ আমরা আপনাদের প্রতিদান দিতে পারবো না, এই প্রতিদানটা একমাত্র দিতে পারবে আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহর কাছে আপনাদের জন্য প্রার্থনা করি, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। প্রিয় ভাই এবং বোনেরা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি মার্কেটিং ডিপার্টমেন্টে। আমার অনেক সহপাঠী ছিল যারা নারী, ভালো ভালো জায়গায় জব করে। আজকে এখানেও যারা উপস্থিত হয়েছেন, ইসলামিক শরিয়া মেনটেন করে আপনারা কিন্তু কর্ম চালিয়ে যাচ্ছেন এবং বাংলাদেশের মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন। এবং হেলথ সেক্টরে সবচেয়ে বড় একটা উল্লেখযোগ্য অংশগ্রহণ রয়েছে নারীদের। যারা নার্স তারা রয়েছেন, যারা ডক্টরস তারা রয়েছেন, আমাদের অনেক শিক্ষকও ছিল নারী শিক্ষিকা। তো আপনাদের হাত ধরেই কিন্তু বাংলাদেশ পুনর্গঠন হচ্ছে। কিন্তু একটা দুঃখজনক ঘটনা, আমাদের এক বোন নির্বাচনী প্রচারণায় গিয়েছিল, তার মাথার মধ্যে একটা বরফ নিক্ষেপ করেছে, 4টি সেলাই দিতে হয়েছে। আরেকজন বোরকা পরে প্রচারণায় গিয়েছিল, তার বোরকা ধরে টানা হেঁচড়া করেছে। আরেকজনকে হলো দা দিয়ে কোপ দেওয়া হয়েছে। তো গত 1 বছরে বিভিন্ন ফ্লোরে, বিভিন্ন ফ্ল্যাটে গিয়ে আপনারা যে প্রচারণার সাহস জুগিয়েছেন, পুরো বাংলাদেশে একটি দাঁড়িপাল্লা শাপলা করে পরিবর্তনের সূচনা হয়েছে। এবং যদি আগামী 20 শতাব্দীর পরে যে বাংলাদেশে এই পরিবর্তন আর কে করেছে, তাহলে নাম আসবে বাংলাদেশের উইমেন সেকশন।
আপনারা সেই কাজটি সফলকাম করেছেন বাংলাদেশে। শুধু তাই নয়, এই নির্বাচনেও নারীদের বড় একটি অংশ হয়েছে যারা নির্বাচনে প্রথমবার ভোট দিবেন, যারা ভোট দিতে পারেননি। আপনারা হলো সত্যের পক্ষে সেই ভোটটা দিবেন, গণভোটে হা ভোট দিবেন, যাতে বাংলাদেশে যেই পরিবর্তনগুলো আমরা দেখতে পাইনি, যেই কারণে আমাদের 2000 ভাই শহীদ হয়েছে, কারো মাথার মধ্যে গুলি করা হয়েছে, কারো গলার মধ্যে বেয়ানর দিয়ে আঘাত করা হয়েছিল, কারো পা নাই, কারো হাত নাই, পুরো বাংলাদেশ এগুলো হলো পরিলক্ষিত করেছে। তো তারা কেন জীবনটা দিয়েছে? আবু সাইদ কেন হাত মেলে দাঁড়িয়েছিল? একটি বাংলাদেশের পরিবর্তনের জন্য। আমরা যেই পরিবর্তনটা স্বপ্ন দেখি, এই পরিবর্তনের স্বপ্ন আপনারা আমাদেরকে শিখিয়েছেন। ছোটবেলায় বাসায় আমাদেরকে বলতেন পড়াশোনা করো, বড় হলে ভালো ছেলে হবে তুমি, এগুলো আমাদেরকে আপনারা শিখিয়েছেন। আমরা সেই পথে আছি। তো আপনাদের এই ইলেকশনে একটু ভোটটা দিবেন সত্যের পক্ষে, এবং সাথে সাথে গণভোটে হা দিবেন যাতে দেশটা পরিবর্তন হয়। গণভোটে হা দিলে কি হবে? কেউ আর শেখ হাসিনার মতন ফেসিবাদী হয়ে উঠতে পারবে না, অর্থাৎ 10 বছরের কেউ বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। জুডিশিয়ারি আলাদা হবে এবং সংসদে নারীদের জন্য 100 আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ থাকবে। ডিরেক্ট ভোটে তারা পার্লামেন্টে যেতে যাবে, এবং সেই জায়গাটা যদি আমরা নিশ্চিত করতে পারি, বাংলাদেশের আমূল পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় মা এবং বোনেরা, আমি ঢাকা আলিয়াতে কামিলও পাশ করেছি। তো হুজুররা আমাদের যেটা শিখিয়েছেন যে এখানে বাংলাদেশে একটা ভুল ভ্রান্তি করা হয় যে মহিলাদের হলো মিরাসের যে অংশ, এটা হলো প্রাপ্যতা বুঝিয়ে দেওয়া হয় না। এটা হলো ইসলামে সুন্দরভাবে হলো বর্ণিত আছে, হাদিসে বর্ণিত আছে, কিন্তু সামাজিক চর্চার অভাব আছে, এটা আমরা অস্বীকার করি না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান যদি কেউ মানে, তাহলে সে অবশ্যই তাকে বুঝিয়ে দিতে হবে। এবং আমি আমার বাবাকে বলেছি যে আমার সম্পত্তি আমাকে যতটুকু দিবেন, সাথে সাথে আমার বোনের সম্পত্তি যেটা আছে সেটা আপনি বেঁচে থাকতেই ক্লিয়ার করে যাবেন। এমন না যে ঠিক আছে না দিলেও হবে, ছেলেদের দিলেও হবে, এটা যাতে বাস্তবায়িত না হয়। সমাজে আমরা এই চর্চাটা শুরু করতে হবে যাতে আমরা একটি সুন্দর সমাজ গঠন করতে পারি। আদ্দিন উইমেন্স হসপিটাল বাংলাদেশে পায়োনিয়ার জায়গায় আছে নারীদের সেবাদানে, পর্দার সহিত। এই যে একটা কনসেপ্ট ওনারা কিন্তু বাংলাদেশে নিয়ে এসেছেন এবং সাকসেসফুল হয়েছেন, এবং সাকসেসফুলি বাংলাদেশের প্রসূতি মায়েদের চিকিৎসায় একটি উল্লেখযোগ্য ওনারা অবদান রেখেছেন। তা আমরা আশা করব যে বাংলাদেশে যে পরিবর্তনের সূচনা হয়েছে, এটা আমরা নাগরিক মর্যাদার জায়গায় নারীদের মর্যাদা সর্বাগ্রে রাখতে চাই। উইমেন্স যারা আছেন, আপনারা যে সিটিজেন হিসাবে হোক, ধর্মীয়ভাবে হোক, আমাদের মা হিসাবে হোক, বোন হিসাবে হোক, আপনাদের মর্যাদা আমরা সর্বাগ্রে রাখতে চাই। কারণ আপনাদের মধ্য দিয়ে আমাদের জন্ম হয়েছে, আল্লাহ পৃথিবীতে আমাকে আলোর মুখ দেখিয়েছেন। ফলত আপনাদের সামনে, আপনাদের পায়ের নিচে আমাদের সন্তানের যে বেহেশত বিভিন্ন জায়গায় বলা হয়েছে, আমরা সেটা মেনে চলার চেষ্টা করব। এই ঢাকা 8 আসনে নারীদের একটি সন্ত্রাসের নগরী থেকে নিরাপদ নগরীতে আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করব। আমাদের অনেক ওয়ার্ড রয়েছে যেখানে নারীদের চিকিৎসা সেবার জন্য আমরা ওয়ার্ড ভিত্তিক কমিউনিটি হেলথ সার্ভিস চালু করব, যাতে সহজেই বাসার নিচে নেমে সহজে চিকিৎসা গ্রহণ করতে পারে। এটাতে আমরা 2টা পদ্ধতিতে করব। একটা পদ্ধতি হলো আমাদের অনেক ডক্টরস ভাই এবং বোনেরা রয়েছেন যারা ফ্রি মেডিকেল হেলথ সার্ভিস দিবেন। আরেকটি হলো আমরা প্রশাসনের উদ্যোগে করব, যাতে হলো যে কোনো নারী হসপিটালে আসার আগেই প্রিলিমিনারি কি করতে হবে সেটা তিনি জানেন। অনেকের বাচ্চা নিয়ে সমস্যা, আমি আমার বাচ্চা নিয়েও প্রবলেমে পড়ি। একটু সর্দি হয়েছে, একটা মেডিকেলে যেতে হয়, অনেক হ্যাসেল সহ্য করতে হয়। যদি আমরা প্রিলিমিনারি ট্রিটমেন্টটা বাসার কাছ থেকেই পেতে পারি, তো ডাক্তারের কাছে যখন যাই, ডাক্তার বলে যে সর্দি হয়েছে, অল্প একটু অসুস্থ হয়েছে, আপনি তো এটা সহজে চিকিৎসা করতে পারেন। তো এটার জন্য তো আমরা বড় প্রফেসরদের কাছে যেতে হয় না। তো মানুষের স্বাস্থ্য যে অধিকারগুলো রয়েছে সেগুলো আমরা ঢাকা 8 আসনে ইনশাল্লাহ নিশ্চিত করব। আর বিশেষত আপনাদের বাচ্চাদের খেলার জায়গা নাই, ঢাকা 8-এ অনেক জায়গা বেদখল হয়ে রয়েছে, এগুলো আমরা উদ্ধার করব। বাচ্চাদের খেলার জায়গা বানাবো, ভালো ভালো পার্ক বানাবো, যাতে আপনারা খেলাধুলা করতে পারেন, ব্যায়াম করতে পারেন। এবং ইদানিং আমি মার্কেটগুলোতে প্রচারণা করতে গিয়েছি, একটা সমস্যা হচ্ছে, সেখানে হলো মহিলাদের নামাজের জায়গা নাই, আর থাকলেও খুব ছোট জায়গা। আমরা সবগুলা মার্কেটে মহিলাদের নামাজের জায়গা ইনশাল্লাহ নিশ্চিত করব এবং ব্রেস্ট ফিডিংয়ের ব্যবস্থা করব। ছোট বাচ্চা নিয়ে গিয়েছেন, আমিও প্রবলেমে পড়েছি আমার ওয়াইফকে নিয়ে, বাচ্চা কান্নাকাটি করতেছে, দুধ খাবে, তখন কি করব? বাসায় চলে আসবো নাকি মার্কেট করব?
তো আমরা ওই সেন্টারগুলো স্থাপন করব বিভিন্ন স্কুল, কলেজ এবং মার্কেটগুলোতে, যাতে উনি পর্দার সহিত সব কিছু মেনটেইন করতে পারবেন। আমরা ঢাকা আর্টকে একটা নারীদের নিরাপদ নগরী বানাবো এবং উইমেন ফ্রেন্ডলি একটি নগরী বানাবো ইনশাআল্লাহ। অনেকে বলে থাকে যে নারীদের চাকরি করতে পারবে না, পর্দা মেনটেন করে চাকরি করতে পারবে, এবং আমরা সেই ব্যবস্থা নিশ্চিত করব। আমরা একটা উইমেন নেটওয়ার্ক করব, যেখানে উইমেনরা এন্টারপ্রেনারশিপও হতে পারবে। আমি ওই দিন একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানে দেখেছি অনেক পিঠা বানিয়ে নিয়ে এসেছে, অনেকে হলো জামা বিক্রি করে। তো জিজ্ঞেস করলাম, আপনাদের এটা যদি আমি অর্ডার করতে চাই তাহলে কি করবেন? বলে এই তো সুযোগ নেয়, নাম্বার নিয়ে যান। তো আমি ওনাদেরকে একটা কথা বলে এসেছি, ঢাকা আটা আমরা একটা উইমেন পোর্টাল নিয়ে আসবো। সে উইমেন পোর্টালে আপনারা যদি পিঠা বানান, কেউ জামা বিক্রি করেন, যে যে অ্যাক্সেসরি যে বিক্রি করেন, সেখানে আপনারা প্লেসমেন্ট করবেন। তাহলে একটা আমরা ওইখানে যারা ক্রয় করতে চাইবো, আমরা সেখানে ক্লিক করলে আপনি একটা বয় রেখে দিবেন, যে হলে বাসায় পাঠিয়ে দিয়ে আসবে এবং অনলাইনে আপনাকে পেমেন্টটা দিয়ে দেবে। ইনশাল্লাহ আমরা এটা ব্যবস্থা করব। সাথে সাথে আমরা একটা উইমেন ইনস্টিটিউট করব, যেখানে উইমেন নেটওয়ার্কিং হবে, ব্যবসা, উদ্যোক্তা, চাকরি সবকিছু আপনারা মিলন মেলা করে নতুন বাংলাদেশ গঠন করবেন। আর আমাদের বাংলাদেশে হলো বিষেধগারের রাজনীতি চলে। আমরা কারো নাম উচ্চারণ করে কোনো বিষেধগারের রাজনীতি করতে চাই না। আমরা কি করব সে বিষয়ে আমরা সুস্পষ্ট দিক নির্দেশনা দিতে চাই। আমরা এই আসন কেন্দ্রিক বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, প্রতিষ্ঠানে হলো ভর্তি বাণিজ্য হয়ে থাকে। এখানে অনেকে সন্তান আছেন যারা বিকারুন্নেসা, সিদ্ধেশ্বরী এবং বিভিন্ন স্কুল কলেজে যাবেন, বাচ্চাকে ভর্তি করাতে যাবেন, বলবে আপনার কি লবিং আছে কিনা। এখন আপনি সারাদিন চাকরি করেন, নিজের মান মর্যাদা নিয়ে বেঁচে থাকেন, আপনি কেন লবিং করতে যাবেন অন্যের কাছে? আমরা মেরিট বেসিসে সব জায়গায় ভর্তি বাণিজ্য যারা করে সেগুলোকে আমরা দখলমুক্ত করে মেরিট বেসিসে ভর্তির প্রক্রিয়া ইনশাল্লাহ ঢাকা আর্টে চালু করবে। আর আমাদের আরেকটি বিষয়, অনেক মা বোনেরা জিজ্ঞেস করেছেন যে রাস্তায় যে যানজট, এটার জন্য আপনারা কি করবেন? সেটার জন্য আমরা অফিস টাইমে একটা লেন করব, এবং আপনারা যখন স্কুলে বাচ্চাদেরকে নিয়ে যান সেই সময় একটা ট্রাফিক ব্যবস্থাপনা করব। তা আলাদা আলাদা যখন ট্রাফিক ব্যবস্থাপনা হবে, সকালবেলা একটু চাপটা পড়ে বেশি, আবারই যখন বাচ্চাদেরকে আপনারা নিয়ে আসেন ওই সময় একটু চাপটা পড়ে। তো সেই সময় আমরা প্রশাসনের হেল্প নিব এবং আলাদা আলাদা ট্রাফিক পরিকল্পনা করব। সাথে সাথে আমাদের স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করে, আপনারা দেখেছেন যে বাচ্চারা ট্রাফিক ব্যবস্থার দায়িত্ব নিয়েছিল, তাদেরকে নিয়ে ইনশাল্লাহ আমরা সুন্দর ট্রাফিক ব্যবস্থা গড়ে তুলব। আর বাচ্চাদের ফুসফুসের সমস্যা হচ্ছে ধুলাবালির কারণে। ঢাকাতে বিভিন্ন জায়গায় বের হলে দেখবেন পাতার মধ্যে 3 স্তরে কলেজ জমেছে ধুলাবালি। ইনশাল্লাহ আমরা ধুলাবালি মুক্ত একটি শহর বানাবো। এই যে 8 দিনে প্রবেশ করেছি আমরা, এখানে খুবই ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। আমরা ঢাকাকে এমন নিট অ্যান্ড ক্লিন বানাতে চাই। এটা শুধু সাহসের ব্যাপার, কারণ আমাদের কোনো গুন্ডা বাহিনী পানা লাগবে না, মাস্তানি বাহিনী লাগবে না, যার কারণে আমরা এই কাজটা সহজেই করতে পারবো ইনশাল্লাহ। আপনারা 12 তারিখে সবাই ভোট দিতে যাবেন, ভয় পাবেন না। আপনারা কেউ শেখ হাসিনাকেও ভয় পান নাই, আগামীতেও ইনশাল্লাহ কেউ এমন হইতে চাইলে ভয় পাইবেন না, কারণ জনগণ যখন ঐক্যবদ্ধভাবে মাঠে নামবে নতুন বাংলাদেশ সৃষ্টি হবে ইনশাল্লাহ। সবাই ভোট দিতে যাবেন এবং সবাই দাঁড়িয়ে থাকবেন। আপনার আমানত হলে ভোট, আপনার অধিকার। যদি কেউ চুরি করতে আসে, ডাকাতি করতে আসে, আপনি তাকে ডাকাতি করতে দিবেন না। এটা আমিরে জামাতের নির্দেশ যে ভোট দিব এবং ভোট আমানত হিসেবে আমরা ইনশাল্লাহ এবার রক্ষা করব। সবাইকে দাঁড়িপাল্লার সালাম পৌঁছে দিবেন, শাপলাকলির সালাম পৌঁছে দিবেন। পুরো বাংলাদেশে আমরা জোটটা গঠন করেছি একটি শক্তিশালী গভর্নমেন্ট গঠন করার জন্য। কোথাও আমাদের দাঁড়িপাল্লা, কোথাও শাপলাকলি। এই ঢাকা 8 আসনে 11 দল থেকে আমাদের মার্কাটা হলো শাপলাকলি মার্কা। এই শাপলাকলি মার্কাটা আপনারা জিতিয়ে নেবার চেষ্টা করবেন, যাতে আমরা একটি নিরাপদ বাংলাদেশ গঠন করতে পারি। এবং আপনাদের সবাই মোবাইলকে এই ইলেকশনে এক একটা অস্ত্র হিসাবে ব্যবহার করবেন। কেউ যদি ভোট ডাকাতি করে এগুলো ভিডিও করে রেখে দিবেন। বাসার নিচে যদি কেউ গুন্ডামি করে এগুলো ভিডিও করে রেখে দিবেন, আমাদেরকে দিবেন, আমরা এগুলো নেটের মাধ্যমে ইনশাল্লাহ ছেড়ে দেওয়ার ব্যবস্থা করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমরা প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য রেডি আছি। আপনারা প্রশ্ন উত্তর ব্যবস্থা আছে ওপেন। আপনারা যদি কেউ প্রশ্ন করতে চান প্রশ্ন করতে পারেন, ইনশাল্লাহ আমরা উত্তর দেব। প্রশ্ন আছে কারো? প্রশ্ন? ও আরেকটি বিষয় প্রশ্ন করার আগেই আপনারা সবাই একটু মন থেকে দোয়া করবেন শহীদ উসমান হাদী ভাইয়ের জন্য। উনি ইনসাফের কথা বলেছিল, দিনে দুপুরে এই জায়গায় গুলি করেছিল, ওই পাশ দিয়ে বের হয়ে গিয়েছিল। তো আমরা আশা করবো যে ওনার একটি বাচ্চা আছে ছোট। এখন যদি সে চায় যে আব্বুকে ডাক দিতে, সে কিন্তু পারে না। তো আল্লাহ জানে আমাদেরও কি হয় আমরা জানি না। দোয়া করবেন সবাই
সবাই সবার পাশে থাকবেন এবং আপনারা যখন কোথাও প্রচারণায় যাবেন আমাদেরকেও ডাকবেন, আমরা নিচে থাকবো যাতে আপনাদের কেউ ক্ষতি করতে না পারে। ইনশাআল্লাহ আমরা আপনাদের পাশে থাকবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বলেন